সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিলা ফেরদৌস। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ। রংপুর সংঘর্ষে এক শিক্ষার্থীর নিহত। 4 বছর ধরে পরিত্যক্ত পাবনার ঈশ্বরদীর একমাত্র স্টেডিয়াম মাঠ দখল করে চলছে বালু ও পাথরের ব্যবসা। এবার বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ হয়েছে। সেখানে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। নিহত হয় এক শিক্ষার্থী। বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ, প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এ সময় টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। নিহত হয়েছে এক শিক্ষার্থী। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আমরা আমাদের ক্যাম্পাস কাউকে দিয়ে দখল করতে দেব না, এই দাবিটি স্পষ্ট রেখে আমরা এখানে অবস্থান নিয়েছি। চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলপথ অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সড়কপথও অবরোধ করে তারা। চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এবং 16 শহর থেকে মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে আহত হয়েছে অনেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় বঙ্গবন্ধু হলে আগুন দেয় আন্দোলনকারীরা। এদিকে রাজশাহী ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা সরকারকে একটাই কথা বলতে চাই, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো কোথা বৈষম্যের ঠাঁই নাই। আর এই কোথা বৈষম্যের আন্দোলনে আমাদের যে ভাইয়েরা রাজপথে নেমে রক্তাক্ত হয়েছে তাদের সুনির্দিষ্ট বিচার হোক। রাজপথে নামার কারণে আমাদের ভাই বোনদের গায়ে হাত তোলা হয়েছে, আমার ভাই বোন নাচ খেলা হলো, সেটার জন্য আমরা রাজপথে নেমেছি। যখন আমরা জবের চেষ্টা করবো তখন যদি 56% কোটাই থাকে তাহলে আমরা কি করব? খুলনা যশোর মহাসড়কের নতুন রাস্তা মোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছে কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমাদের দাবিও একটাই, কোটা সংস্কার। আর আজকের আমাদের মূল প্রতিবাদ হচ্ছে কালকে ঢাকার যে হামলাটা হয়েছে ওইটার জন্য। আমরা যারা এই সাধারণ ছাত্র জনতা আছি, আমরা ইনশাল্লাহ পাশে থেকে এবং এই শেষ পর্যন্ত মাঠে থেকে আমরা ন্যায্য দাবি অধিকার আদায় করে ছাড়বো। এদিকে বগুড়া আজিজুল হক কলেজের সামনে সড়ক অবরোধ করে মিছিল করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে আহত হয়েছে 2 জন। কিশোরগঞ্জে সরকারি গুরুদয়াল কলেজ ক্যাম্পাসে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঝিনাইদহে আন্দোলনকারী ছাত্রলীগ সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। নোয়াখালী শহরের বিশ্বনাথ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পৌরবাজারের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া কোটা সংস্কারের দাবিতে দিনাজপুর, টাঙ্গাইল ও ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। কোটা আন্দোলন নিয়ে দিনাজপুর, সাভার, চট্টগ্রাম ও বরিশাল থেকে সবশেষ অবস্থা জানিয়েছেন আমাদের সহকর্মীরা। আসলে কোটা আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে এবং পাশাপাশি আমার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং তারা মুখোমুখি অবস্থান করছে এবং প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল যে রাস্তা অবরোধ চলছে এবং এই রাস্তা অবরোধ ফলে দুই পাশে যে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়েছে এবং যে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে 1.5 ঘন্টা হয়ে গেছে রাস্তা এখন পর্যন্ত অবরোধ রয়েছে। পাশাপাশি ছাত্রলীগের যে নেতাকর্মীরা আছে তারা মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে এবং আমার পিছনে আপনারা লক্ষ্য করেছেন যে এখানে যে কোটা বিরোধী আন্দোলন, এই কোটা বিরোধী আন্দোলনের তারা রাস্তায় বসে পড়েছে এবং রাস্তায় বসে পড়ার পরে আসলে তারা অবস্থান নিয়েছে এবং তাদের দাবি তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করছে এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি আদায়ের চেষ্টা করছে।
দুপুরের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের মূল ফটকের সামনে বিভিন্ন যে স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা এই ঢাকায় যে মহাসড়কে অবস্থান নেয় এবং স্লোগান দিতে থাকে এবং অবিলম্বে এই যে বিভিন্ন তাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর যে বর্বরিত হামলা, এই হামলার তারা প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদেরকে খুঁজে বের করে যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় আনতে বলা হয়েছে। সেই সাথে এই যে কোঠা সংস্কারের যে একটি যৌক্তিক তারা বলছেন যে দাবি, এই দাবিটি মেনে নিয়ে অবিলম্বে এই অচল অবস্থা শিথিল করার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে। আমরা বিস্ফোরণের আওয়াজ পেয়েছি দিকটা থেকে এবং এখানে বিভিন্ন যে কয়েকজন ছাত্রকর্মী মূলত দলগতভাবে তারা ঠিক পেছনে ব্যাক এই দিকটাতে অবস্থান করছেন, আমার পেছনে এই পাশটাতে বিপরীত দিকটাতে দিকটাতে, এবং সেই দিকে তারা জমায়েত হয়েছেন। মূলত মাঝখানের এই খালি জায়গাটিতে পাথর ছড়াছড়ি এবং ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনাটি ঘটেছে এবং চট্টগ্রামে যায় কিন্তু চরম বিশৃঙ্খল হচ্ছে প্রায় এই 4টা থেকে বলতে পারি আমরা, এবং পুরো যানবাহন কিন্তু বন্ধ রয়েছে, মানুষজন দুর্ভোগে আছে। বরুজমোহন কলেজের শিক্ষার্থীরা তাদের একটা মিছিল নিয়ে বরিশাল নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এসেছেন এবং এখানে অবস্থান করছেন, যার কারণে বরিশাল থেকে দূরপাল্লার সকল পরিবহন এবং স্থানীয় পর্যায়ে যে পরিবহন চলাচল করে সেগুলো বন্ধ রয়েছে। আর শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের দাবি তারা যৌক্তিক বলে মনে করেন এবং এই যৌক্তিক দাবি তাদের আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং বিভিন্ন রকম কর্মসূচি দিয়ে তারা তাদের দাবি আদায় করার চেষ্টা করবে। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। রূপপুর পারমাণবিক প্রকল্পের পাথর ও ক্ষয়যুক্ত মাটি দিয়ে মাঠ ভরাট করায় খেলাধুলার অনুপযুক্ত হয়ে পড়েছে পাবনার ঈশ্বরদীর একমাত্র স্টেডিয়ামটি। মাঠ দখল করে এখন বালু আর পাথরের ব্যবসা করছেন প্রভাবশালীরা। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্টে বিস্তারিত। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা ঈশ্বরদীর এই একমাত্র স্টেডিয়ামটির নাম শেখ রাসেল মিনি স্টেডিয়াম। 2020 সালে এ মাঠটি সংস্কারের জন্য রূপপুর পারমাণবিক প্রকল্পের মাটি এনে ভরাট করা হয়। মাটিতে বড় বড় পাথর, ইট, বালু, সিমেন্ট থাকায় পুরো মাঠ কংক্রিটের মতো শক্ত হয়ে যায়, ফলে বন্ধ হয়ে যায় সব ধরনের খেলাধুলা। তৎকালীন পৌর কর্তৃপক্ষের আসলে দেখে শুনে নেওয়া উচিত ছিল, কারণ এই মাটি ফেলার পরপরই এই মাঠটি একদম একটা কংক্রিটের মাঠের মতো একটা অবস্থা। নিউক্লিয়ার প্ল্যান্টের যত ওয়েস্টেজ সবগুলোই আমাদের এই ঈশ্বরদী স্টেডিয়াম মাঠে ফেলা হয়েছে। আসলে যা আমাদের খেলার জন্য এখন মানে মাঠটা পুরোপুরি অনুপযোগী। মাঝে মাঝে ক্রিকেট প্র্যাকটিস হলেও প্রায় 4 বছর ধরে বন্ধ সব ধরনের টুর্নামেন্ট। স্টেডিয়াম মাঠে একটা একাডেমি রয়েছে, ঈশ্বরদী ক্রিকেট একাডেমি। তো একাডেমিতে প্রায় 50 জনের মতো খেলোয়াড় প্রতিনিয়ত প্র্যাকটিস করে, কিন্তু মাঠের যে অবস্থা, তো এই মাঠের কারণে আমাদের প্র্যাকটিসটা ব্যাহত হচ্ছে। আমরা যদি একটু ফিল্ডিং প্র্যাকটিসের জন্য চেষ্টা করি, ফিল্ডিংয়ের সময় দেখা গেল আমরা ড্রাইভ দেওয়ার সময় হাত পা ছিলে গেল। এই মাঠে বালু পাথরের জন্য আমরা খেলতে পারি না, তবে মাঠে খেলতে আসলেই বেশিরভাগ মানুষজন আহত হয়। প্রায় 6.5 একরের এই মাঠটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় চুরি হয়ে গেছে স্টেডিয়াম ভবনের দরজা, জানলা সহ খেলাধুলার সরঞ্জাম। মাঠ দখল দিয়ে চলছে বালু আর পাথরের ব্যবসা। নিরাপত্তার অভাবে এই ভবনগুলোর এই অবস্থা। এই ভবনগুলায় চুরি হয়েছে, দীর্ঘদিন ধরে চুরি হচ্ছেই, হতে কিছুই নাই। আপনারা নিজের চোখে দেখছেন ভবনে কিছু নাই। সন্ধ্যার পরে এই যে রুমটাই সব নেশা টেশা করে, আমাদের এই মাঠে অনৈতিক কাজ কারবারে আমাদের এই মাঠটা এখন মানে আমাদের এলাকাটা নষ্ট হয়ে গেছে। কোনো বাছ বিচার ছাড়াই রূপপুর পারমাণবিক কেন্দ্রের এসব মাটি ভরাটের সিদ্ধান্তকে বড় ভুল বলেই মনে করেন মাঠ তদারকির দায়িত্বে থাকা ঈশ্বরদী পৌরসভা। মাঠটি খেলার উপযুক্ত করার মতো বাজেটও তাদের নেই। কেমিক্যাল মিশ্রিত মাটির কারণে এইটা টোটালি কংক্রিটে পরিণত হয়েছে। এই কংক্রিটটা অপসারণ করে এটা যত দ্রুত সম্ভব খেলাধুলার উপযোগী করে এলাকার বাচ্চাদের সুষ্ঠু খেলার পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। পৌরসভাতে সাফিসিয়েন্ট ফান্ড নেয়, মানে যে আমরা নিজেরাই চলি, নিজেদের অর্থ নিজেদের ট্যাক্স হোল্ডিং দিয়ে আমাদের বেতন ভাতা দিয়ে পরিশোধ করতে হয়। সেক্ষেত্রে আমাদের সাফিসিয়েন্ট ফান্ড নালে আমরা এই মাঠটাকে সংস্কার করে একটা খেলার উপযোগী করবো ইনশাল্লাহ। পারমাণবিক প্রকল্পের মাটি দিয়ে মাঠ ভরাট করে একই সংকটে পড়েছে ঈশ্বরদী উপজেলার বাঘইল আবুল হোসেন উচ্চ বিদ্যালয়। এ মাঠেরও মাটি শক্ত হয়ে গেছে পাথরের মতো। সেখানে খেলতে গিয়ে মাঠে পড়ে আহত হয়েছেন অনেক শিক্ষার্থী। খেলাধুলার অসুবিধা হয়, যে ফুটবল খেলা বলেন বা ক্রিকেট খেলা বলেন, পড়ে গেলে হাত পা জখম হয়ে যায়। মাটির নিচে অনেক
এমন ওই যে খোয়া আছে, খোয়ার মতো মানে অনেক পাথর, ওইটাতে পড়ে গেলেই মানুষের এই যে জখম হয়ে যায়, যে আমিও পড়ে গেছি। এ ব্যাপারে কথা বলতে রাজি হননি রূপপুর পারমাণবিক প্রকল্পের কোনো কর্মকর্তা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এ প্রকল্পের মাটি বিভিন্ন সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানকে বিনামূল্যে দেয়া হয়েছে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। পাবনায় আন্তজেলা ডাকাত দলের মূল হোতা সহ ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল আহাদ জানান, গত ১০ই জুলাই গভীর রাতে পাবনার সাথিয়ার গোপীনাথপুর গ্রামে আতিকুর রহমানের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা ৩ ভরি সোনা সহ ১৫ লাখ টাকা নিয়ে যায়। এই ঘটনার জের ধরে পুলিশ তথ্য প্রযুক্তি সহায়তায় ঢাকা, নারায়ণগঞ্জ ও সাভার সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত সর্দার শাকিল ওরফে যদু সহ আন্তজেলার ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ১২টি ডাকাতির মামলা রয়েছে। পাবনা জেলা আদালতের জন্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর প্রস্তাবিত আইন কর্মকর্তাদের তালিকা প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে জেলা অ্যাডভোকেট বার সমিতি। দুপুরে সমিতির অডিটোরিয়ামে সমিতির সভাপতি অ্যাডভোকেট দেওয়ান মজনুল হকের সভাপতিত্বে এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ বাবু। সম্মেলনে আইনজীবী নেতাদের দাবি, স্থানীয় সংসদ সদস্য সহ সব আইনজীবীর মতামতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কিছু বিতর্কিত লোকের জন্য সুপারিশ করা হয়েছে, যাদের সাথে কাজ করবেন না স্থানীয় আইনজীবীরা। দিনাজপুরের হিলিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে 3টি হোটেলকে 15,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে হিলি বাজারে বিভিন্ন হোটেল ও ঔষধের দোকানে যৌথভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান, মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রি এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে 4টি প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম আরেক দফা কমেছে, কেজিতে 3 থেকে 4 টাকা। একদিন আগে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে 85 থেকে 86 টাকা বিক্রি হলেও তা কমে আজ 82 টাকা দরে বিক্রি হচ্ছে। বন্দরে আমদানিকারকরা জানান, বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আগে বন্দর দিয়ে অনিয়মিতভাবে দিনে 1 থেকে 2 ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা বেড়ে 10 থেকে 12 ট্রাক করে আমদানি হচ্ছে। এতে করে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। কুমির আতঙ্কে দিন কাটছে যশোরের অভয়নগরের 4 গ্রামের মানুষের। আতঙ্কে মাছ ধরতে নদীতে যেতে পারছে না জেলেরা। এতে রোজগারহীন হয়ে পরিবার পরিজন নিয়ে অর্থাভাবে ভুগছেন তারা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চোখ বন্ধ করলেই যেন কুমির দেখেন 4 গ্রামের কমপক্ষে 5,000 মানুষ। নদীকে কেন্দ্র করে যাদের বাঁচামরা, সেই নদী পাড়ের বাসিন্দারা আক্রমণের ভয়ে গোসল করা, মাছ ধরা, এমনকি নদীর পাড়ে যেতেও ভয় পাচ্ছেন তারা। ক্ষণে ক্ষণে ভেসে উঠছে কুমিরের দল। রাতেও চরে দেখা মিলছে কুমিরের। নদীতে হাঁস নামলেই ছোবল দিয়ে নিয়ে যায় কুমির। কুমিরের হাত থেকে মরতে মরতে এক প্রকার বেঁচে গেছেন উপজেলার জয়রাবাদ গ্রামের ষাটোর্ধ নারায়ণ বিশ্বাস। মাসখানেক আগে নদীতে গোসল করতে গেলে কুমির তাকে আক্রমণ করে। আশেপাশের লোকজন এসে তাকে রক্ষা করলেও ততক্ষণে ধারালো লেজের আঘাতে তার হাত পা রক্তাক্ত হয়ে যায়। চিকিৎসার ক্ষত কিছুটা সেরে উঠলেও ভয়ে আর সারা জীবনের অভ্যাস মজুদখালী নদীতে গোসল তো দূরের কথা, পাড়েও যেতে সাহস পান না তিনি। আমি নদীর ঘাটে যাই স্নান করতে, সেখানে গিয়ে মাথায় মাটি নিচ্ছি, বসে বলে মাথায় মাটি দিচ্ছি। ইতিমধ্যে ওই জলের থেকে ছোঁয়াটা শব্দ উঠলো, ওইখানে আমার কুমিরে বাড়ি দিল। শুধু বৃদ্ধ নারায়ণ নন, নদপড়ের জয়রাবাদ, নলামারা, দিঘলিয়ার ও চন্দুপুরের বাসিন্দারা গত 1 মাস ধরে কুমিরের ভয়ে নদীতে নামতে পারছেন না। আমাদের মুজতকালী নদীতে 4 থেকে 5টা 6টা কুমির এসেছে।
এই কুমিরের ভয়তে আমরা ছেলে মেয়ে রাস্তায়ও রাতের বেলায় চলাফেরা করতে পারতেছি না। আমাদের এইখানে আইসে কুমিরি রাজহাঁস পাতিহাঁস ধরে ধরে নিয়ে যাচ্ছে, খাচ্ছে, আর চরে এসে শুয়ে থাকতেছি দুটো কুমির। নদী পাড়ের অনেক পরিবার মাছ শিকার করে জীবিকা নির্বাহ করলেও কুমির আতঙ্কে মাছ ধরতে নদীতে যেতে পারছেন না জেলেরা। এতে রোজগারহীন হয়ে পরিবার পরিজন নিয়ে অর্থাভাবে ভুগছেন তারা। কুমিরগুলো আসার জন্য আমরা যারা জেলেরা বা মাছ ধরে সংসার চালা বা বিক্রি করে বা দুটো কিছু মাছ খাওয়ার জন্য ইটি করে, তারাও এই নদীতে যাই আতঙ্ক হচ্ছে। নৌকার পরে থাকলে সে বসি পাচ্ছে, তাদেরও বাড়ি দিয়ে ফেলা দিচ্ছে। কুমির বর্তমানে ওই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে বাড়ছে কৌতূহল। আমি এই মাত্রই নদীতে কুমির দেখতে পেয়েছি, এখান থেকে গেছে, আমি ভিডিও করেও রাখছি। কুমিরের ভয়ে আমরা খুবই বিপর্যস্ত আছি, আমরা নদীতে নামতেই পারছি না এবং আমাদের এলাকায় বসবাস করা খুব কষ্টকর হয়ে পড়েছে। যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের 4 গ্রামের 5 সহস্রাধিক মানুষের কুমির আতঙ্ক থেকে মুক্ত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমার এই অঞ্চল খুব আতঙ্কের মধ্যে আছে, আর কিভাবে এই নিষ্পত্তি করা যায় তার জন্য আমি আকুলভাবে আবেদন রাখছি। এর আগে এভাবে কখনো মজুদখালী নদীতে এত কুমিরের দেখা মেলেনি বলে জানান স্থানীয় বয়স্করা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সাংবাদিক শামসুর রহমান কেবলের 24তম হত্যা বার্ষিকীতে দিনব্যাপী কর্মসূচি পালন করেছেন যশোরের সাংবাদিক সংগঠন সহ তার স্বজনরা। সকালে কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এরপর শোক র্যালি করে শহীদের কবরে শ্রদ্ধা জানায় যশোর প্রেস ক্লাব সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। পরে প্রেস ক্লাবের আয়োজনে দোয়া মাহফিল এবং যশোর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 2 যুগ পার হলেও শামসুর রহমান হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ জানান তার স্বজন ও সহকর্মীরা। 2000 সালের 16 জুলাই রাতে জনকণ্ঠ পত্রিকার যশোর অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন সাংবাদিক শামসুর রহমান কেবল। দেশের বিভিন্ন জেলার সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বৃক্ষ দিয়ে সাজায় দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যের সকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের আজাদী ময়দানে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। অনুষ্ঠান শেষে জেলায় কর্মরত সাংবাদিক সহ সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও দিনাজপুর ও নেত্রকোনাতে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এদিকে ফলে পুষ্টি অর্থবেশ স্মার্ট কৃষির বাংলাদেশে প্রতিবাদে সকালে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় ফল মেলা। দেশের বিভিন্ন স্থানে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো অনেক স্থানে দুর্ভোগ কমেনি। দেশের 4টি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। সিরাজগঞ্জে যমুনার পানি রাতে কমেছে মাত্র 2 সেন্টিমিটার। এখনো শহর রক্ষা বাঁধের হাট পয়েন্ট এলাকায় পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কমেছে অভ্যন্তরীণ নদ নদীর পানি। এতে বাড়ি ঘর থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে মানুষ ফিরছেন নিজ গৃহে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নদী ও হাওরের পানি কমছে। সুরমা সহ সব নদীর পানি বিপদসীমার নিচে। যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি কমে যাওয়ায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। এছাড়া গাইবান্ধা, নেত্রকোনা, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। বর্তমান পানিটা নামছে, কিন্তু আমাদের খাওয়া খুব অসুবিধা আর চলাফেরারও অসুবিধা। বাড়ি থেকে বাড়াবার পাই না। আজ 1 সপ্তাহ পরে গাড়ি বাই করছি, এই 1 সপ্তাহ বসেই খেলাম, কি দা কি চলমু। মেম্বার চেয়ারম্যান আমাদের কোনো সাহায্য দেয় না, নয় আমরা কিছুই পাই নাই। পানি যে আয়া গেছে, যে ক্ষতি করছে, এরকম আরেকটা পানি আইছে, এই রাস্তার যে ক্ষতি হয়েছে, সামনে চলাচলের অধিক গইয়ে রয়েছে রাস্তাটা। আমি সামনে দিয়েও তো এই রাস্তা চলা হয়েছে না, এই পানি কমলেও। পটুয়াখালীর কুয়াকাটার সৈকতে হয়ে গেল 3য় লিঙ্গের মানুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা। বেসরকারি উন্নয়ন সংস্থা বৃহন্নলার আয়োজনে সৈকতে 2 দিন ব্যাপী নানা কার্যক্রমে অংশ নেন তারা। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের রিপোর্ট। সাগরকন্যা কুয়াকাটার বেলাভূমিতে কিছু সময়ের জন্য উচ্ছলতায় মেতে ওঠেন 3য় লিঙ্গের অনেকে। রবিবার বিকালে সৈকতের 0 পয়েন্ট থেকে পূর্বের ঝাউবন এলাকা পর্যন্ত 2 কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেন 3য় লিঙ্গের 25 জন।
ম্যারাথনটা আমার খুব ভালো লেগেছে। এতে করে কোনো ডিসক্রিমিনেশন যে পৃথিবীতে থাকতে পারে না, এটার পরিচয় ওনারা দিয়েছে। জীবনে প্রথম আমি ম্যারাথন করলাম, ম্যারাথনে দৌড়ানোর ভাগ্য কখন হয়নি, দ্বিতীয় হয়েছি, খুব ভালো লাগছে। আজকে আসলে অনেকদিন পরে একটু দৌড়িয়েছি এবং বেশ ভালো লাগছে। আর এই দৌড়টা ডেফিনেটলি একটা অন্যরকম দৌড় ছিল, কারণ এটাতে আসলে আমরা ছেলে মেয়ে এবং তৃতীয় লিঙ্গের মানুষজন সবাই একসঙ্গে অংশগ্রহণ করেছি। খুবই অসাধারণ লাগছে, যেহেতু এটা জীবনের প্রথম একটা অনুভূতি এবং ফার্স্ট হয়েছি, প্রাইজ পাবো। এই শিক্ষার্থীদের সাথে এই সেশনটা করার উদ্দেশ্য হলো যাতে ছোটবেলা থেকেই এই শিক্ষার্থীরা এই শিক্ষাটা নিয়ে বড় হয় যে এই তৃতীয় লিঙ্গর জনগোষ্ঠীরা তারাও মানুষ। ছোটবেলা থেকেই যদি আমরা এই শিক্ষাটা ঢুকিয়ে দিতে পারি, তাহলে তারা বড় হয়ে আরো বেশি জেন্ডার সেন্সিটিভ হবে। তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টির লক্ষ্যে এমন আয়োজন, জানান সংশ্লিষ্টরা। আমরা শিক্ষার্থীরা এই তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানুষদেরকে নিয়ে আমরা এই আজকে পরিচ্ছন্নতা অভিযানের জন্য আসলে এখানে এসেছি। পরিচ্ছন্ন করার মাধ্যমে আমরা একটি সবুজ পরিবেশ, একটি উন্নত পরিবেশ আমরা পর্যটকদের জন্য উপহার দিতে চাই। ম্যারাথন প্রতিযোগিতা ছাড়াও তৃতীয় লিঙ্গের মানুষের অংশগ্রহণে গতকাল দিনভর চলে সৈকত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। মাছরাঙা নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়া অনুষ্ঠিত হলো ব্যতিক্রম ধর্মী হাঁস ধরা প্রতিযোগিতা। সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার একটি পুকুরে হয় এই বিনোদনমূলক প্রতিযোগিতা। মধ্যপাড়া দিঘিরপাড় স্পোর্টিং ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার প্রতিযোগীরা অংশ নেন। এতে আবির, নিলয় ও নির্ঝর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে। বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে হাঁস দেওয়া হয়। গত 10 বছর ধরে মধ্যপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে সম্প্রীতি বাড়াতে হাঁস ধরা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ। রংপুরে সংঘর্ষে এক শিক্ষার্থীর নিহত। 4 বছর ধরে পরিত্যক্ত পাবনার ঈশ্বরদীর একমাত্র স্টেডিয়াম মাঠ দখল করে চলছে বালু ও পাথরের ব্যবসা। যশোরের অভয়নগরের 4 গ্রামে ছড়িয়ে পড়েছে কুমির আতঙ্ক। নদীতে নামতে পারছে না মানুষ, বন্ধ গোসল করা, মাছ ধরা সহ সব কাজ। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।